প্রণয়ের মায়াজাল 5 যা ঈশানের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলল। মনে মনে বলে উঠল, এখনই উনার এখানে আসতে হল। এখন আবার কি শাসন কপালে আছে আল্লাহ ভালো জানে। আল্লাহ এইবারের মতো বাঁচিয়ে দিও। এখন উনাকে সব বলে দিতে হবে, না হলে উনি আরও রেগে যাবে। আইজা এই কথাগুলো মনে মনে বলে ঈশানকে বলে উঠল, ভাইয়া, আসলে হয়েছে কি, আদনান ভাই আমাকে এই নাম্বারটা দিয়ে চলে গেল। বিশ্বাস করো, আমি ইচ্ছে করে নেইনি এইটা। ঈশান ভারী কণ্ঠে বলে উঠল, আমি এত কিছু শুনতে চাই না। আমি শুধু শুনতে চাচ্ছি, তুই কি এই নাম্বারে কল দিবি? আইজা মাথা ডানবাম নাড়িয়ে বলে উঠল, না না, আমি কল দেব না। ঈশান যেন কথা বলার একটা ফাঁক পেয়ে গেল, সাথে সাথে বলে উঠল, কেন কল দিবি না বল। আইজা চুপচাপ দাঁড়িয়ে রইল। ঈশান মনে মনে বলে উঠল, আইজা তুই শুধু একবার বল যে, শান ভাইয়া তুমি রাগ করবে বলে তোমার জন্য কল দিব না। শুধু একবার বলে দে আইজা। আইজা মিনিট 2 ভেবে বলল, আদনান ভাই আপুর দেবর হয় আর একদিকে উনি আমাদের বাড়ির অতিথি, উনি নাম্বার দিয়েছে বলে কল দিলে ভালো দেখাবে না। ঈশান ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল। ভেবেছিল কি, আর কি হল। ঈশান আইজার দিকে তাকিয়ে বলল, ঠিকই বলেছিস, কথা বলার দরকার নেই। এই বলে ঈশান কাগজটা ছিঁড়ে ফেলে দিয়ে বলল, এখন কি এখানেই থাকবি নাকি ভিতরে যাবি? আজ বিয়ে বাড়ি ছিল বলে কিছু বলিনি। এরপরে যদি তোকে কোনো ছেলের আশেপাশে দেখি তখনই তোকে মেরে ফেলব। কথাটা শুনেই আইজা মাথা নত করে মুচকি হাসল। এরপরে ঈশানের দিকে কৌতূহলস্বরূপ দৃষ্টি নিয়ে তাকিয়ে বলে উঠল, আচ্ছা শান ভাইয়া, আমাকে অন্য ছেলের সাথে দেখলে তোমার কি জেলাস ফিল হয়? ঈশান গম্ভীর হয়ে বলল, না, আমার কোনো জেলাস ফিল হয় না। তাহলে আমাকে আজ অন্য ছেলের সাথে দেখে রেগে গিয়েছিলে কেন? আমি সব দেখেছি ভাইয়া। আমি যখন আদনান ভাইয়ার সাথে কথা বলছিলাম তুমি তখন দূরে থেকে দেখে রেগে গিয়েছিলে। এখনও তো রেগে আছো। ঈশান মনে মনে বলে উঠল, যা শুনতে চাই তা বলিস না, অন্য কথা বলে চেপে রাখিস। যেদিন বলবি সেদিন সব সুদে আসলে উসুল করব। দেখে নিস। ঈশান আইজার দিকে তাকিয়ে বলল, আমার কোনো জেলাস ফিল হয় না। তুই এই বাড়ির মেয়ে, তোকে কোনো ছেলে কিছু বললে আমার তো সেটা বাধা দিতেই হবে বল। এখন বাড়ির ভিতরে চল। চলো। ঈশান দ্বিমত পোষণ করে বলল, তুই যা, আমি কিছু কাজ করে আসছি। আইজা কপালে ভাঁজ এনে বলল, এখন আবার কি কাজ করবে? সারাদিন তো অনেক কাজ করেছ। এখন ভিতরে গিয়ে রেস্ট নাও, না হলে শরীর খারাপ হয়ে যাবে। ঈশান আইজার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, আমার জন্য তোর চিন্তা হয় বুঝি? আইজা ঈশানের চোখের চাহনি থেকে চোখ নামিয়ে আমতা আমতা করে বলে উঠল, না মানে তুমি সারাদিন কত কাজ করলে, এখন যদি আবারও কাজ করো তাহলে তো শরীর খারাপ হবে। তাই বলছিলাম আর কি। কি বলছিলি আর কি? মা মানে, তুমিও তো বাড়ির ছেলে, তোমার কাজ করতে করতে যদি শরীর খারাপ হয় সেটা নিয়ে আমার তো চিন্তা হবেই। হয়েছে, তুই এখন ভিতরে যা, আমার কিচ্ছু হবে না। আইজা এই কথাটি শুনে একটু রেগে গেল। তার কথা না শুনে ঈশান কিনা বলল সে আরও কাজ করবে। এই বিষয়টা আইজা মেনে নিতে পারল না। মুখ ভার করে দাঁড়িয়ে রইল। এমন সময় ঈশিতা এলো দুজনের সামনে। আইজা যেন তেলে বেগুনে জ্বলে উঠল। ঈশান আইজাকে জ্বলানোর জন্য যেন একটা কারণ পেয়ে গেল। তাই ঈশিতার দিকে তাকিয়ে হেসে বলে উঠল, ঈশিতা তুই এইখানে? ঈশিতা ঈশানের পাশে দাঁড়িয়ে বলল, তোমাকে কোথাও দেখলাম না তাই খুঁজতে এলাম। ওহ, তো কেন খুঁজছিলি? একটু কাজ আছে, চলো না। কোথায়? বাড়ির ভিতরে। ঈশান আইজার দিকে এক নজর তাকাল। বেচারির মুখের দিকে তাকানো যাচ্ছে না। ঈশিতা ঈশানকে তাড়া দিয়ে বলে উঠল, কি হলো ভাইয়া, চলো না। চল। এই বলে ঈশান ঈশিতার সঙ্গে বাড়ির ভিতরে চলে গেল। আইজার আগে গটগট করতে করতে বাড়িতে ঢুকল। সে যখন ঈশানকে পৈপি করে বলল তখন ঈশান না করল। আর যেই ঈশিতা বলেছে আর ওমনেই ঈশান তার কথায় বাড়িতে চলে গেল। মানে কি, সে যখন বলল তখন শুনল না আর ঈশিতার এক কথায় চলে গেল। কিভাবে পারল ঈশান ভাই এইটা করতে? এই আওড়াতে আওড়াতে আইজা নিজের রুমে এসে দরজা বন্ধ করে দিল। ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে বিছানায় এসে বসল। বেশ রেগে আছে আইজা। রাগটা প্রকাশ করতে পারছে না। মনে মনে ভাবছে, ঈশিতা কি কাজের জন্য ঈশানকে ডেকেছে? তেমন তো কিছু কাজ থাকতে পারে না এখন। ঈশিতা ঈশান ভাইয়াকে দিয়ে কি এমন কাজ করাতে পারে সেইটা জানতে ইচ্ছে করছে আইজার। আইজা তৎক্ষণাৎ বিছানায় থেকে নেমে রুমের বাহিরে চলে গেল। উপরে থেকে নিচের ড্রয়িং রুমে চোখ যেতেই দেখল, নিচে তার সব কাজিনরা বসে গল্প করছে।
সাদত আইজাকে দেখা মাত্রই হাই তুলে ডেকে উঠল, আইজা, নিচে আয়। আইজা ঈশানের রুমের দিকে না গিয়ে সিঁড়ি দিয়ে নিচে এলো। এখানে তার সব কাজিন বলতে তার খালাতো ভাই সাদত, রাজ, ফুফাতো ভাই নিলয় আর তার মামাতো ভাই বোনেরা রয়েছে। সবার মধ্যে বড় সাদত, রাজ আর নিলয়। আর সব কাজিনরা ছোট। আইজা এখানে ঈশিতাকে দেখতে না পেয়ে চিন্তায় পড়ে গেল। ভাবতে লাগল, ঈশিতা ঈশানের সাথে কি এমন কথা বলছে। আইজা সবার কাছে আসতেই নিলয় নিজের পাশে জায়গা দেখিয়ে বলে উঠল, আইজা আয়, এখানে বসো। আইজা সাদতের সামনে দিয়ে নিলয়ের পাশে গিয়ে বসল। নিলয় আইজাকে বলল, তুই এতক্ষণ কোথায় ছিলি? তোকে দেখতে পেলাম না। রুমেই ছিলাম। সাদত আইজার দিকে ঘুরে বলল, শোন, আমরা একটা প্ল্যান করেছি। আইজা বলল, কি প্ল্যান ভাইয়া? আমরা এই বিয়েটার পরে ঘুরতে যাব? অবশ্য আমরা বলতে সব কাজিনরাই যাব। আবার কবে না কবে এক হব তার কোনো ঠিক নেই। তাই এই প্ল্যানটা। বিয়ের সব আচার অনুষ্ঠান শেষ হলেই সবাই মিলে ঠিক করব কোথায় যাওয়া যায়। আইজা সম্মতি জানিয়ে বলল, ঠিক আছে। পাশ থেকে রাজ ছোট ছোট কাজিনদের উদ্দেশ্যে বলে উঠল, এই তোরা এখন যে যার যার মতো ঘুমাতে যা। এখানে এখন বড়রা কথা বলবে। সাদত, রাজ, নিলয় আর আইজা বাদে সবাই চলে গেল। হঠাৎ সাদত সবার উদ্দেশ্যে বলে উঠল, তবে তোরা যাই বলিস, আজ কিন্তু সবার থেকে আইজাকে বেশি সুন্দর লাগছিল। রাজ তালে তাল মিলিয়ে বলল, সাদত, তুই অবশ্য একটা ভালো কথা বলেছিস। আজ আইজাকে সত্যিই সুন্দর লাগছিল। আইজা ওদের মুখে নিজের প্রশংসা শুনে ঈশানের কথা মনে করল। সবার আগে ঈশানই তাকে সুন্দর বলেছিল। সবার মধ্যে আড্ডা বেশ ভালোই জমে উঠল। আইজা বারবার এদিক সেদিকে তাকাচ্ছে। দেখছে ঈশান আর ঈশিতা আসছে নাকি। অনেকক্ষণ পরে ঈশান আর ঈশিতা হাসতে হাসতে বাড়ির ভিতরে ঢুকল। এর মানে ওরা দুজনে এতক্ষণ বাহিরে ছিল। আইজা দুজনের দিকে তাকাল না। অন্যদিকে তাকিয়ে রইল। রাজাড্ডার মাঝে দুজনকে ডাক দিল। ঈশান আর ঈশিতাও সবার সাথে বসল। নিলয় দুজনকে বলল, তোমরা দুজনে কোথায় গিয়েছিলে? ঈশিতা বলল, আর বলিস না, আম্মু যে রিংটা বানিয়ে দিয়েছিল সেটা হারিয়ে গিয়েছিল। সেটা আমি আর শান ভাইয়া দুজনে মিলে খুঁজলাম। নিলয় বলল, তারপর পেয়েছ? পেয়েছি বলতে শান ভাইয়ার জন্যই পেয়েছি। প্রায় আধ ঘন্টা খুঁজেছি দুজনে। ভাইয়া না থাকলে তো পেতামই না। থ্যাংক ইউ শান ভাইয়া। আইজা যত ঈশিতার ন্যাকা ন্যাকা কথা শুনছে তত তার রাগ বেড়ে যাচ্ছে। এর মাঝে ঈশানের দিকে একটি বারও তাকাল না আইজা। ঈশান ভাবছে আইজা তার দিকে তাকাচ্ছে না কেন। আইজা ধপ করে উঠে দাঁড়াল। সাদত বলে উঠল, কিরে তুই উঠছিস কেন? বসো। আইজা বলে উঠল, আমার ঘুম পাচ্ছে। তাই কি আরেকটু বসে যা। না ভাইয়া, আমার ভালো লাগছে না। টায়ার্ড লাগছে। তোমরা কথা বলো, আমি চলে যাচ্ছি। এই বলে আইজা হন হন করে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। ঈশান আইজার যাওয়ার পানে তাকিয়ে রইল। রাগ তো অবশ্যই করেছে, তবে এবার একটু বেশিই রাগ করেছে আইজা। যতই বলুক সে ঈশিতাকে দেখে জেলাস ফিল করে না, কিন্তু করে তো। ঈশান চিন্তিত হয়ে গেল। ভেবে পাচ্ছে না এই রাগ কিভাবে ভাঙাবে। রাগটা তাকেই ভাঙাতে হবে, আর কোনো উপায় নেই। ঈশান অনেক ভাবাভাবির পরে রাজকে বলল, রাজ শোনো তো। হ্যাঁ ভাইয়া বলো। আমি একটু বাহিরে যাচ্ছি। তোমার সাথে যেতে হবে? আচ্ছা ভাইয়া চলো, আমি যাব তোমার সাথে। সাদত ঈশানকে বলল, ভাইয়া কোথায় যাবে তোমরা? আমিও কি যাব তোমার সাথে? ঈশান হেসে উত্তর দিল, না তুমি থাকো। আমরা এই যাব আর আসব। বেশি দেরি হবে না। আচ্ছা, আর যদি প্রয়োজন হয় আমাকে কল দিও, আমি সাথে সাথে চলে যাব। ঈশান বাড়ির বাহিরে গিয়ে নিজের গাড়ি বের করল। এরপরে রাজকে সাথে করে নিয়ে চলে গেল। ঈশান ঠিক করেছে আইজার রাগ ভাঙাতে হলে ওর সামনে চকলেট নিয়ে যেতে হবে। শুনেছে মেয়েরা রাগ করলে চকলেট দিতে হয়। আর এছাড়া আর কোনো পথ সে দেখছে না। এখন রাত অনেকটাই, এখন অবশ্য কোনো দোকান কিংবা কোনো শপ খোলা থাকবে না। অনেক খোঁজাখুঁজি করার পরে একটা দোকান খোলা পেয়েছে। তাও দোকানটা বন্ধ হয়ে যাচ্ছে। ঈশান সঙ্গে সঙ্গে গাড়ি পার্ক করে গাড়ি থেকে নামল। রাজ নামতে নিলে বাধা দিয়ে বলল, রাজ তুমি গাড়িতেই থাকো, আমি আসছি। রাজ বলল, আচ্ছা ঠিক আছে ভাইয়া। ঈশান ইচ্ছে করেই রাজকে সাথে নিল না, কারণ আইজার ব্যাপারে সে কাউকে কিছুই জানাতে চায় না বা প্রয়োজন মনে করছে না। ঈশানের কাছে আইজা খুবই পার্সোনাল সাইড। সে আইজার কথাগুলো কারো সাথে শেয়ার করতে ইচ্ছুক নয়। ঈশান দৌড়ে এসে দোকানদারকে বলল, আঙ্কেল প্লিজ দোকানটা বন্ধ করবেন না। কোনো জায়গায় কোনো দোকান খোলা নেই।
শুধু আপনার দোকানটাই খোলা পেলাম। প্লিজ আঙ্কেল দোকানটা একটু খোলা রাখুন, আমি কিছু নিতে চাই। মধ্যবয়স্ক দোকানদার লোকটি হালকা হেসে বলল, কি নিতে চাও? আঙ্কেল কিছু চকলেট নিতে চাই, আমার খুব প্রয়োজন। লোকটি দোকানে ঢুকতে ঢুকতে মুখে রসিকতা নিয়ে বলে উঠল, বউ কি রাগ করেছে নাকি? ঈশান কপাল কুঁচকে বলে উঠল, আমি এখনো বিয়ে করিনি আঙ্কেল। লোকটি আর চোখে তাকিয়ে বলল, তাহলে প্রেমিকার জন্য চকলেট নিচ্ছ নাকি? ঈশান বলল, যার জন্যই নিচ্ছি তো। আপনি একটু তাড়াতাড়ি করুন না। লোকটি চকলেটগুলো প্যাক করে ঈশানের দিকে এগিয়ে দিল। ঈশান টাকাটা দিয়েই তাড়াহুড়ো করে চলে এলো দোকানের বাহিরে। গাড়ির কাছে এসে ব্যাকসিটে চকলেটগুলো রেখে ড্রাইভিং সিটে উঠে বসল। রাজ বলল, তোমার কাজ হয়েছে ভাইয়া। হয়েছে। আইজা দরজাটা লাগিয়ে লাইটটা নিভিয়ে মাত্রই শুয়ে পড়ল। কিন্তু রাগের জন্য ঘুম আসছে না। ইচ্ছে করছে ঈশানকে বকতে, মারতে। যতক্ষণ পর্যন্ত ঈশানকে ইচ্ছেমতো কিছু না বলছে ততক্ষণ পর্যন্ত তার এই রাগ কমবে না বইকি। মাঝরাত, আনিকা সবে মাত্র ঘুমিয়ে পড়ল। এমন সময় বাহিরে থেকে কিছু একটার আওয়াজ পেয়েই জেগে উঠল। ভালোভাবে বুঝতে পারল কেউ তার ঘরের দরজা ধাক্কাচ্ছে। খুব বেশি একটা জোরে না আস্তে আস্তেই ধাক্কাচ্ছে। আইজা পরক্ষণেই বুঝে গেল ঈশান ছাড়া কেউ নয় এটা। এছাড়া এত রাতে কারো সাহস নেই এইখানে আসার। আইজা কোনো প্রতিক্রিয়া দেখাল না, শুয়ে পড়ল। বাহিরে থেকে ঈশানের মেজাজ খারাপ হয়ে উঠছে। সেই কখন থেকে দরজা ধাক্কাচ্ছে কিন্তু কোনো উত্তর পাচ্ছে না। এখন বাড়িতে যদি মানুষ না থাকত তাহলে আজ লঙ্কাকাণ্ড বাঁধিয়ে ফেলত। আইজা শুয়ে পড়েও যেন অস্বস্তিতে রয়েছে। ঈশানকে এমন অপেক্ষা করাতে তার কেমন একটা বিবেকে বাজছে। কিন্তু এটা তার প্রাপ্য। বাহিরে দাঁড়িয়ে ডাকতে থাকুক। কিছুক্ষণ যেতেই আইজা আর থাকতে পারল না। মিনিট 2 পরে বিছানায় থেকে উঠে দরজার পাশে গিয়ে দাঁড়াল। দরজা না খুলেই বলে উঠল, কে? বাহিরে থেকে ঈশান দাঁতে দাঁত চেপে বলল, শয়তান মহিলা দরজা খোল। আইজা সঙ্গে সঙ্গে বলে উঠল, কি বললে তুমি? ঈশান আগের ন্যায় দাঁতে দাঁত চেপে বলল, আগে দরজা খোল বলছি। আইজা দরজা খুলে দিয়ে সামনে দাঁড়াল। ঈশান ভিতরে ঢুকেই দরজা লাগিয়ে দিল। আইজা বলে উঠল, কি দরজা বন্ধ করলে কেন? এমনিতেই আইজা দরজা খুলেনি, এর উপরে আবার প্রশ্ন করে বসেছে যা ঈশানের রাগকে চরম পর্যায়ে পৌঁছে দিয়েছে। ঈশান আইজার দিকে এগিয়ে যেতে যেতে বলল, কখন থেকে দরজা ধাক্কাচ্ছি শুনতে পাসনি? আর তুই আমাকে প্রশ্ন করছিস কেন? আমার ইচ্ছে হয়েছে তাই দরজা লাগিয়ে দিয়েছি। তোর কোনো সমস্যা? আইজা ঈশানের দিকে এগোতে এগোতে বলল, হ্যাঁ আমার সমস্যা আছে। ঈশান এখন আইজার দিকে এগোতে এগোতে বলল, কি সমস্যা বল? আইজা পিছাতে পিছাতে বিছানায় গিয়ে ঠেকে যেই পড়ে যেতে নিবে ঠিক অমনেই ঈশানের শার্ট খামচে ধরল। সাথে সাথে ঈশান আইজাকে নিয়ে বিছানায় পড়ে গেল। আইজা ঈশানের নিচে থেকে সরার জন্য ছটফট শুরু করে দিয়ে বলল, সরো তো ভাইয়া, উঠতে দাও। ঈশান আইজার হাত দুটো শক্ত করে ধরে বলল, না সরব না, এভাবেই থাকব। দেখি কি করিস। আমাকে তুই অনেকক্ষণ বাহিরে দাঁড় করিয়ে রেখেছিলি, ভেবেছিস এত সহজেই ছেড়ে দিব? আইজা তখন বলে উঠল, আমি তোমাকে ইচ্ছে করে দাঁড় করিয়ে রাখিনি, এটা তোমার শাস্তি ছিল। ঈশান মনে মনে যা ভেবেছিল তাই হল। আগেই ভেবে রেখেছিল আইজা ঈশিতার বিষয়টা নিয়ে রাগ করে থাকবেই, আর এখন এইটারই শাস্তি। ঈশান না বোঝার ভান করে বলে উঠল, কিসের শাস্তি রে? আমি তো কোনো ভুল করিনি। করেছ? কি? আমার মনে পড়ছে না, একটু মনে করিয়ে দে তো। আইজা অভিমান রাগ মিশ্রিত কণ্ঠে বলে উঠল, কি মনে করিয়ে দিব? তুমি তখন আমার কথায় বাড়িতে আসলে না, আর যখন ঈশিতা বলল অমনেই ডিং ডিং করতে চলে গেলে। আমি ভালোভাবে বললাম যে বাড়িতে ঢুকে রেস্ট নিতে, তুমি তা শুনলে না। তোমার ভালোর জন্যে বলেছিলাম কিন্তু তুমি শোনোনি। আর ওইদিকে ঈশিতা যে একবার বলল তুমি সাথে সাথে চলে গেলে, একবার আমার কথা স্মরণও করলে না। আমার কথা যদি শুনতে তাহলে ঈশিতার সঙ্গে এত পরিশ্রম করে রিং খুঁজতে হতো না। ঈশান আইজার কথা শুনে মনে মনে বেশ খুশি হল। যাক, আইজা অন্তত আস্তে আস্তে সব বলতে শুরু করেছে। এখন আর ঈশানের চিন্তা নেই। একদিন না একদিন আইজা নিজের ভিতরে থাকা কথাগুলো বলবেই। আইজা কথাগুলো বলে অনবরত নড়াচড়া করে যাচ্ছে। ঈশান আইজাকে শান্ত করতে বলে উঠল, আইজা একটা কথা শুনবি? কি? ঈশান মুখে বাঁকা হাসি টেনে বলে উঠল, তোকে একটা চুমু খাই। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকল।